ارتش دنیا ممکنه اونچنان گاهی سیلی بخوره که از جا نتوانه بلند شه। আধারে তিনি এক উজ্জ্বল আলো, জ্ঞানী ও সাহসী মানুষ যিনি বাসেন সত্যকে ভালো। পুণ্যবান আর প্রজ্ঞাবান এক নির্ভীক বীরের নাম, সারা বিশ্ব জানায় তাকে শ্রদ্ধার সালাম। তিনি এক কিংবদন্তি, হার না মানা সেনাপতি। মাথা নত তিনি করেননি কারো হুমকিতে কভু। খামেনি ইরানের সামরিক ও আধা সামরিক বাহিনীগুলো গড়ে তোলেন যারা শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে নিজ ভূখণ্ডের বাইরেও তাদের প্রভাব বিস্তার করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক হামলায় নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মরুর বুকে যখন বাতাস জ্বলে ওঠে অগ্নিস্রোতে, যখন আকাশের নীরবতা ভেঙে পড়ে অজানা আশঙ্কায়, ঠিক তখনই এক নাম উচ্চারিত হয় দৃপ্ত স্বরে, আয়াতুল্লাহ আলী খামেনি। ইতিহাস বলে প্রতিটি জাতিরই এক একটি মুহূর্ত থাকে যখন তারা দাঁড়িয়ে যায় অস্তিত্বের কিনারায়, আর তখনই জন্ম নেয় এমন এক কণ্ঠ, যে কণ্ঠ ঝড়কে ভয় পায় না, বরং ঝড়ের দিকটাই বদলে দেয়। খামেনি, তার চোখে যেন মরুভূমির ধুলো নয়, বরং শতাব্দীর প্রতিরোধের আগুন। তার কণ্ঠে কেবল রাজনীতি নয়, বরং এক অদম্য জাতির আত্মা। যখন বিশ্ব শক্তিরা মানচিত্র আঁকে নিজেদের মতো, যখন ক্ষমতার টেবিলে বসে ভাগ হয় ভবিষ্যৎ, তখন তিনি দাঁড়িয়ে থাকতেন একা, কিন্তু সেই একাকিত্বে লুকিয়ে থাকে লাখো মানুষের সাহস। তার প্রতিটি শব্দ যেন একটি স্ফুলিঙ্গ, যা নিভে যাওয়ার জন্য জন্মায় না, বরং আগুন হয়ে ছড়িয়ে পড়ার জন্যই আসত। তিনি বলেন প্রতিরোধ, আর সেই শব্দে কাঁপে ইতিহাসের দেয়াল। তিনি বলেন স্বাধীনতা, আর সেই ধ্বনি ছড়িয়ে পড়ে মরুভূমির প্রতিটি বালুকণায়। ঝড় আসে, অবরোধ আসে, হুমকি আসে আকাশ ভেদ করে, কিন্তু তিনি দাঁড়িয়ে থাকেন যেন পাহাড়, যাকে সরানো যায় না, ভাঙা যায় না, শুধু সম্মুখীন হতে হয়। তার জীবন যেন এক দীর্ঘ কবিতা, যেখানে প্রতিটি লাইন লেখা হয়েছে সংগ্রামে, প্রতিটি ছন্দ বাঁধা হয়েছে আত্মত্যাগে, আর প্রতিটি বিরতি এসেছে নতুন ঝড়ের আগে। তিনি জানেন শক্তি মানে শুধু অস্ত্র নয়, শক্তি মানে বিশ্বাস, শক্তি মানে এমন এক দৃঢ়তা যা কোনো চাপেই নত হয় না। যেখানে অন্যরা দেখে সীমান্ত, তিনি দেখেন আত্মপরিচয়। যেখানে অন্যরা দেখে ভয়, তিনি দেখেন সম্ভাবনা। ইরানের আধা স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম বলেছে, ইরানি জনগণের কাছে ঘোষণা করা হচ্ছে যে তাদের মহামান্য আয়াতুল্লাহ ইমাম সৈয়দ আলী খামেনি, ইসলামী বিপ্লবের নেতা, শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে আমেরিকা ও জায়নিস্ট শাসনের চালানো যৌথ হামলায় শহীদ হয়েছেন। ১৯৮৯ সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনি ইরানের নেতৃত্ব গ্রহণ করেন। ইরানের ক্যারিশমেটিক নেতা খোমেনি এর এক দশক আগে ১৯৭৯ সালে দেশটির ইসলামিক বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার খোলাখুলি ইরানের পাশে দাঁড়ালেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একটি বার্তা পাঠান। পুতিন তার বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশী সুলভ। তিনি বলেন, বর্তমান সংকটপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। শুধু তাই নয়, তিনি মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, এই বার্তার সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু পরিবেশ শান্ত নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ করেই বেড়ে গেছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ৪৭ বছর ধরে তারা শুধু কথা বলেছে, এ সময়ের মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করেন ইরানে নতুন সরকার আসা উচিত। যদিও কে ক্ষমতায় আসবে সে প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। সবচেয়ে বড় বার্তা এসেছে সামরিক দিক থেকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এটি সেখানে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজের সঙ্গে যোগ দেবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্তত সেই বার্তাই দিতে চাইছে।
এই রণতরীর সঙ্গে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং আরও শক্তিশালী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দেন তাহলে সপ্তাহের পর সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এবার পরিকল্পনা আগের চেয়ে জটিল। শুধু পারমাণবিক স্থাপনা নয়, প্রয়োজনে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাতেও হামলা হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা আছে। তিনি বিভিন্ন মতামত শোনেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেন জাতীয় নিরাপত্তার স্বার্থে। উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, কখনো কখনো ভয় দেখানো দরকার, কারণ ভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের শক্তি এখন এতটাই বেড়েছে যে শত্রুরা ভয় পাচ্ছে। তবে এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। অর্থাৎ একবার শুরু হলে হামলা পাল্টা হামলার চক্র চলতেই পারে। ইরানের রিভলিউশনারি গার্ড আগেই সতর্ক করেছে, ইরানের ভূখণ্ডে আঘাত এলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। একদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। কথার লড়াই চলছে, কিন্তু মাঠে প্রস্তুতি যুদ্ধে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো মাঠে শক্তি প্রদর্শন অনেক বেশি দৃশ্যমান, আর তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সমর্থন। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান। প্রশ্ন হচ্ছে, এত শক্তিশালী দুই দেশ একসাথে থাকলেও ইরানকে কি সত্যিই সহজে হারানো সম্ভব? প্রথমে একটা ব্যাপার পরিষ্কার করি, কাগজে কলমে শক্তির তুলনা করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে। আধুনিক যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবই আছে। কিন্তু যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, কৌশল আর ভৌগোলিক বাস্তবতাও বড় ফ্যাক্টর। ইরান কেন হার্ড টার্গেট? ইরান বিশাল আয়তনের দেশ, পাহাড়ি এলাকা, মরুভূমি, জটিল ভূগোল, যা আক্রমণকারী বাহিনীর জন্য দুঃস্বপ্ন। 2003 সালের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এখনও আমেরিকার সামনে উদাহরণ হয়ে আছে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইসরায়েল 2025 সালের জুনের সংঘাতে আকাশে আধিপত্য দেখাতে পেরেছিল। ইরানের পুরনো এয়ারফোর্স বড় ধাক্কা খেয়েছিল, তবুও শাসন ব্যবস্থা ভাঙেনি, ক্ষমতার কাঠামো টিকে গেছে। কারণ ইরান বহু বছর ধরে তাদের সামরিক নেটওয়ার্কে রিডান্ড্যান্সি তৈরি করেছে। অর্থাৎ একজন কমান্ডার মারা গেলে আরেকজন দায়িত্ব নেয়, এক ঘাঁটি ধ্বংস হলে আরেকটি সক্রিয় হয়। হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় অস্ত্র। স্ট্রেইট অফ হরমুজ পৃথিবীর জ্বালানি বাণিজ্যের প্রায় 20% এখান দিয়ে যায়। ইরান বারবার হুমকি দিয়েছে, তাদের অস্তিত্বের ওপর আঘাত এলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। যদি তা হয়, বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সবাই বিপদে পড়বে। অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক সুনামিও ডেকে আনতে পারে। ইরানের মিসাইল দেয়াল। বড় প্রশ্ন, ইরানের আসল শক্তি কোথায়? উত্তর, মিসাইল ও ড্রোন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন ইরানের হাতে। তাদের কাছে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার হাজার হাজার মিসাইল রয়েছে। উদাহরণ হিসেবে শাহাব 3 প্রায় 1000 কিলোমিটার পাল্লা, সেজ্জিল 2000 কিলোমিটার পর্যন্ত, ফাতা 1 হাইপারসনিক দাবি। এছাড়া হাজার হাজার শাহেদ ড্রোন, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হতে দেখা গেছে। এই ড্রোন ও মিসাইল একসাথে ছোড়া হলে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়ে যায়। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এই পাল্লার মধ্যে। ইরানের নৌকৌশল। ইরানের নৌবাহিনী আমেরিকার মতো ব্লু ওয়াটার নৌবাহিনী নয়, বরং উপকূলীয় গেরিলা কৌশলেই জোর। ছোট দ্রুতগামী নৌকা, মাইন পাতা, সাবমেরিন, এসব দিয়ে তারা বড় জাহাজকে হয়রান করতে পারে। সংকীর্ণ সমুদ্রপথে সংখ্যাই হয়ে ওঠে শক্তি। ট্রাম্প ফ্যাক্টর। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সঠিক চুক্তি দিলে আক্রমণ হবে না। একই সঙ্গে অতিরিক্ত বিমানবাহী রণতরী মোতায়েনের কথাও জানিয়েছেন। অর্থাৎ চাপ ও আলোচনা দুটো পথই খোলা রাখা হয়েছে।
কিন্তু এখানে বড় ঝুঁকি আছে। যদি যুদ্ধ শুরু হয়, ইরান সরাসরি ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। তাদের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় হতে পারে। ফলে সংঘাত সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কি তবে ধ্বংসের খেলা শুরু হতে চলেছে? একদিকে আমেরিকা তাদের বিশাল নৌবাহু আর স্টেলথ ফাইটার নিয়ে ওমান উপকূলে ওত পেতে আছে, অন্যদিকে ইরানও বসে নেই। CNN এর সাম্প্রতিক এক স্যাটেলাইট রিপোর্টে যা উঠে এসেছে তা রীতিমতো পিলে চমকানো। স্যাটেলাইটে ধরা পড়ল ইরানের মাস্টার প্ল্যান। গত বছর ইসরায়েল আর আমেরিকার যৌথ হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সবাই ভেবেছিল তেহরান হয়তো এবার দমে যাবে, কিন্তু ভুল। মহাকাশ থেকে নেওয়া হাই রেজলিউশন ছবি বলছে অন্য কথা। ইরান এখন আর শুধু মেরামত করছে না, তারা তাদের পুরো সামরিক কাঠামোকে অজেয় করার মিশনে নেমেছে। শাহরুখ, যেখানে তৈরি হচ্ছে মরণাস্ত্র। CNN এর বিশ্লেষণ অনুযায়ী ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো শাহরুখ। এটি তাদের সবচেয়ে বড় এবং আধুনিক কঠিন জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। গত বছরের হামলায় এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু শ্যানলিয়ারের মতো বিশেষজ্ঞরা বলছেন ইরান অবিশ্বাস্য দ্রুত গতিতে এটি মেরামত করে ফেলেছে। এমনকি যুদ্ধের মধ্যেই তারা নতুন প্রোডাকশন লাইন চালু করেছে। এর মানে কি? এর মানে হলো যুদ্ধের আগের তুলনায় এখন ইরান আরও বেশি এবং আরও দ্রুত দূরপাল্লার মিসাইল বানাতে সক্ষম। মাটির নিচে লুকানো পারমাণবিক শহর। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা। নাতানজের কাছে পিক এক্স পর্বত, নামটা মনে রাখুন। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে এই পাহাড়ের নিচে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। টানেলের প্রবেশপথগুলো ঢালাই করা হচ্ছে মোটা কনক্রিট আর টনের পর টন মাটি দিয়ে। কেন জানেন? যাতে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে না পারে। তেহরানের দক্ষিণ পূর্বে প্রাচীন সামরিক কমপ্লেক্সের তালেগান 2 স্থাপনাটি এখন প্রায় চেনা যাচ্ছে না। পুরো এলাকাটি মাটি দিয়ে ঢেকে একটি দুর্ভেদ্য বাংকারে পরিণত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এর নিচে কি ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান। ইরানের আরও কিছু ঘাঁটির দিকে নজর দিন। খোরামবাগ, ইমাম আলী ঘাঁটি। এখানে ইসরায়েলি হামলা 1 ডজন ভবন ধ্বংস হয়েছিল। এখন সেখানে অন্তত 3টি নতুন ভবন দাঁড়িয়ে গেছে, বাকিগুলো দ্রুত তৈরি হচ্ছে। হামাদান বিমান ঘাঁটি। রানওয়েতে বোমার যেসব বিশাল গর্ত হয়েছিল সেগুলো ভরাট করে এখন বিমান ওড়ানোর জন্য একদম ফিট। এমনকি বিমানের হ্যাঙ্গার আর টানেলগুলোও খুলে দেওয়া হয়েছে। তাবরিজ ঘাঁটি। উত্তর পশ্চিমাঞ্চলের এই ঘাঁটিটি এখন মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের আলটিমেটাম বনাম ইরানের জেদ। প্রেসিডেন্ট ট্রাম্প যখন 10 থেকে 15 দিনের চরম পত্র দিচ্ছেন, তখন ইরান তাদের ক্যানন নেটওয়ার্ক এবং সাইলো লঞ্চারগুলোকে এমনভাবে ঠেলে সাজিয়েছে যাতে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলেও তারা টিকে থাকতে পারে। তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে আমেরিকাকে একটা কস্টলি বা ব্যয়বহুল চোরাগোপ্তা যুদ্ধের ফাঁদে ফেলতে চায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন রূপ নিচ্ছে। গত জুনে মাত্র 12 দিনের যুদ্ধে রক্ষা পেয়েছিল আমেরিকা, কিন্তু এবার ইরান অন্যরকম। এবার ইরান তার চারপাশে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিকে সম্পূর্ণ ভগ্নাংশে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি এখন ইরানি মিসাইলের আওতায়। ইরান ইতিমধ্যেই পরীক্ষা করেছে। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তখন আমেরিকা অনুভব করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী। ইরানের চারপাশে প্রায় 22টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরানি পার্লামেন্ট স্পিকার এবং সাবেক ইসলামী বিপ্লবী গার্ড IRGC প্রধান স্পষ্ট করে বলেছেন, ইরানের ভূখণ্ডে যদি আমেরিকা কোনো ধরনের হামলা চালায় তার জবাব হবে সরাসরি এবং কঠোর। শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজকেও তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ইরানি নেতৃত্বের এই ঘোষণায় স্পষ্ট হয়েছে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সামরিক উপস্থিতি এবার তাদের নিশানায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক রিভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ। তার ভাষায়, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে দেওয়া হবে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে পৌঁছাবে প্রথমে।
বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার মধ্যে আমেরিকার জন্য এখন বড় ঝুঁকি। যদি তারা ইরানের মাটিতে পা বাড়ায় তাহলে তাদের সমুদ্র ও স্থল বাহিনী উভয়ই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের বড় মার্কিন ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদাইদ এয়ারবেজ, বাহরাইনের নৌবাহিনীর ৫ম বহর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের একাধিক ঘাঁটি। এছাড়াও পারস্য উপসাগর এবং লোহিত সাগরে রয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ। কাতারে পারস্য উপসাগরের তীরে অবস্থিত আল উদাইদ এয়ারবেজ মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। এখানে প্রায় ১০,০০০ মার্কিন সৈন্য অবস্থান করছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখ ভাগের সদর দপ্তর এখানে। এখান থেকে মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। কাতার সরকার ইতিমধ্যেই এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে $৮ বিলিয়ন বেশি ব্যয় করেছে। ইরানি বিশ্লেষকদের মতে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় প্রথমে আল উদাইদ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবে। সেখান থেকে মার্কিন অভিযান এবং বিমান অপারেশন তৎক্ষণাৎ ব্যাহত হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধযন্ত্রে এই ধরনের আঘাতের প্রভাব বিশাল। গালিবাফ স্পষ্ট করে বলেছেন, আমরা সরাসরি জবাব দেব। আমাদের লক্ষ্য স্পষ্ট। ইরানের প্রতি হামলা হলে আমরা শান্তভাবে অপেক্ষা করব না। এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান বিশ্বকে দেখাচ্ছে তারা প্রস্তুত এবং হঠাৎ হামলার জন্য অপেক্ষা করছে না। এবারের উত্তেজনা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলো এবার সতর্ক। মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা এবং ইরানের প্রস্তুতি যে বাস্তব তা সবাই বুঝছে। ইরান বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু যদি হামলা আসে জবাব হবে কঠোর। আমাদের প্রতিশোধ মৃদু হবে না। মধ্যপ্রাচ্যে আমাদের নজর সবসময় থাকবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি, সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজ সবই এখন এক উত্তপ্ত কুণ্ডলিতে। এক ক্ষুদ্র ভুলও পুরো অঞ্চলে আগুন লাগাতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা। ট্রাম্প কার্ড কি ইরানের খোরামশার 4 ক্ষেপণাস্ত্র? মধ্যপ্রাচ্য উত্তেজনা আবারও বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া ভাষা, অন্যদিকে ইরানের পাল্টা শক্তি প্রদর্শন। এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামশার 4। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্রের চাপের জবাবে এটিই এখন তেহরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। খোরামশার 4 কেন গুরুত্বপূর্ণ? ইরানের দাবি অনুযায়ী খোরামশার 4 একটি অত্যন্ত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সর্বোচ্চ ১৫০০ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহন করতে পারে, যা ইরানের ক্ষেপণাস্ত্র বহরের মধ্যে অন্যতম ভারী। সাধারণভাবে একটি ক্ষেপণাস্ত্র যত বেশি ওজন বহন করতে পারে তার ধ্বংস ক্ষমতাও তত বেশি হয়। বিশ্লেষকরা বলছেন, এখানে ইরান ইচ্ছাকৃতভাবে দূরত্ব বাড়ানোর চেয়ে প্রচণ্ড শক্তিশালী হামলার সক্ষমতা বাড়ানোর দিকে বেশি জোর দিয়েছে। অর্থাৎ খুব দূরে নয়, কিন্তু যেখানে আঘাত করবে সেখানে ভয়াবহ ক্ষতি নিশ্চিত। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তত্ত্বাবধানে। প্রযুক্তিগত সক্ষমতা কি বলছে? খোরামশার 4 একটি তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এর মানে হলো এটি উৎক্ষেপণের সময় খুব দ্রুত গতি পায় এবং উচ্চ থ্রাস্ট তৈরি করতে পারে। ইরানি সূত্রগুলো বলছে, এর স্বল্প ফ্লাইট টাইম এবং ম্যানুভারেবল ওয়ারহেড এটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই বৈশিষ্ট্যের কারণে ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেম কিংবা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে পারে। ইরানের দাবি, লক্ষ্য এলাকায় পৌঁছে এটি একসঙ্গে প্রায় ৮০টি আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র দিয়েই একাধিক স্থানে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। বাস্তবে কি ব্যবহার হয়েছে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলের দিকে যে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করা হয় সেখানে খোরামশার 4 ব্যবহার করা হয়েছিল। এছাড়া ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলের হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করা হয়। ইউরোনিউজের তথ্যমতে ওই সময়ে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এসব হামলা ছিল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং IRGC কমান্ডার আব্বাস নীলফরুশানের হত্যার প্রতিক্রিয়া। আন্তর্জাতিক সংবাদ সংস্থা AP জানিয়েছে, খোরামশার 4 অনেকটাই উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি। মুসুদানের পাল্লা প্রায় ৪,০০০ কিলোমিটার, যদিও সেটি তুলনামূলকভাবে হালকা ওয়ারহেড বহনে সক্ষম। তবে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি পশ্চিমা বিশ্লেষকদের দীর্ঘদিনের উদ্বেগ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি অভিযোগ করেছেন, ইরানে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্রিয় ভূমিকা রয়েছে। তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাগচি বলেন, বিদেশি মদতপুষ্ট অনুপ্রবেশকারীরা পরিকল্পিতভাবে বিক্ষোভকে সহিংস রূপ দিয়েছে। তার দাবি, এসব এজেন্ট বিক্ষোভকারী ও পুলিশের ওপরই গুলি চালিয়েছে, যাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয় এবং সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়।
আরাকচির মতে তেহরানের কাছে অডিও রেকর্ড ও তথ্য প্রমাণ রয়েছে, যেখানে দেখা যায় বিক্ষোভের মধ্যে সশস্ত্র অপারেটিভদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। অনেক নিহত ব্যক্তির শরীরে পেছন দিক থেকে গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ফরাসি ভাষী এজেন্টরা এই বিক্ষোভে অনুপ্রবেশ করেছিল এমন জীবন্ত প্রমাণ তাদের হাতে আছে। বিশ্ব রাজনীতিতে একটা কথা খুব পরিচিত, যে নেতা আমেরিকার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ায় তার সঙ্গে ওয়াশিংটনের সংঘর্ষ প্রায় অনিবার্য। অনেকের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযোগের পর এখন আমেরিকার নজর আরও বড় লক্ষ্যের দিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেল সমৃদ্ধ ইরানে আমেরিকার প্রভাব প্রায় শূন্য। একটার পর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ভেতর থেকে অস্থিরতা তৈরির চেষ্টাও হয়েছে, কিন্তু এত কিছুর পরেও ইসলামী প্রজাতন্ত্র ভাঙতে পারেনি ওয়াশিংটন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনোভাবে ইরানের শাসন ব্যবস্থা বদলানো যায় তাহলে এরপর কার পালা? অনেক বিশ্লেষকের মতে পরবর্তী লক্ষ্য হতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত এক দশকে এরদোয়ান আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন, কারণ আমেরিকা চায় বিশ্ব রাজনীতি চলুক তাদের নিয়মে, কিন্তু এরদোয়ান সেই নিয়ম মানতে রাজি নন। এরদোয়ান এমন একজন নেতা যিনি তুরস্ককে পশ্চিমাদের উপর নির্ভরশীলতা থেকে বের করে এনে একটি স্বাধীন শক্তি হিসেবে দাঁড় করাতে চান। তার রাজনৈতিক দর্শনের ভেতরে আছে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন। সবচেয়ে বড় বিষয় হলো, তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও এরদোয়ানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এর প্রমাণ আমরা দেখেছি যখন তুরস্ক আমেরিকার আপত্তি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে নেয়। আমেরিকার চোখে এটা ছিল প্রায় লাল দাগ টেনে দেয়া। শুধু এখানেই নয়, সিরিয়া যুদ্ধ, লিবিয়া সংকট কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে তুরস্ক অনেক সময়ই আমেরিকার সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ানের খোলাখুলি অবস্থান আমেরিকা ও ইসরায়েল দুই পক্ষের জন্যই অস্বস্তিকর। তবে এরদোয়ান যে আমেরিকার জন্য বড় টার্গেট সেটা বোঝা গিয়েছিল আরও আগে 2016 সালে। সে বছর তুরস্কে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়। অভিযোগ আছে এই অভ্যুত্থানের পেছনে আমেরিকার মদত ছিল। এরদোয়ান নিজেও বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিলেন এবং আমেরিকা তাকে আশ্রয় দিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, সেই অভ্যুত্থানের আগাম সতর্কবার্তা নাকি রাশিয়ার গোয়েন্দা সংস্থা পুতিনের মাধ্যমে এরদোয়ানকে জানিয়ে দিয়েছিল। এর ফলেই এরদোয়ান প্রাণে বেঁচে যান এবং অভ্যুত্থান ব্যর্থ হয়। এই ঘটনার পর থেকেই এরদোয়ানের কাছে পশ্চিমাদের চেয়ে পুতিন বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। আজ প্রায় এক দশক পর এরদোয়ান আগের চেয়ে আরও শক্তিশালী। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নেতা হিসেবে। এ কারণে অনেক বিশ্লেষক মনে করেন এরদোয়ানকে সরানো ইরানের চেয়েও কঠিন, কারণ তার পেছনে রয়েছে বিশাল জনসমর্থন। তুরস্কের অবস্থান ইউরোপ ও এশিয়ার মাঝখানে অত্যন্ত কৌশলগত। তুরস্ক অস্থিতিশীল হলে এর প্রভাব সরাসরি ইউরোপে পড়বে, আর আঙ্কারাকে খুব বেশি চাপে ফেলে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের অনেক বড় কৌশলগত সুবিধা হারাতে পারে। তাই বিশ্লেষকদের ধারণা, যদি আমেরিকা ইরান ইস্যুতে সফল হয় তাহলে তুরস্কের উপর চাপ বাড়বে। সেই সময় এই অঞ্চলে একমাত্র বড় শক্তি হিসেবে দাঁড়িয়ে থাকবে তুরস্ক, যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমেরিকা কি সত্যিই ইরানে হামলা করতে ভয় পাচ্ছে, নাকি চাপের মুখে ট্রাম্পকে কথা বলতে হচ্ছে? আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানে সামরিক হামলা করতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনাতেই ফিরছে ওয়াশিংটন? এই প্রশ্নের পেছনে কারণও কম নয়। একদিকে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, অন্যদিকে ট্রাম্পের হুমকি, আবার একই সঙ্গে গোপন আলোচনার খবর। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। তাদের দাবি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি গোপন ও বিরল ফোন আলাপে কথা বলেছেন। এই আলোচনা ছিল অত্যন্ত সংবেদনশীল, কারণ তখনই ইরানে চলছিল ভয়াবহ সরকার বিরোধী আন্দোলন, আর যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরান সরকারকে দোষারোপ করছিল বিক্ষোভকারীদের হত্যার জন্য। এই কথোপকথনে মূলত তিনটি বিষয় উঠে এসেছে: 1, ইরানের চলমান বিক্ষোভ; 2, পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়; 3, যাতে পুরো মধ্যপ্রাচ্য একটি বড় যুদ্ধে জড়িয়ে না পড়ে। অর্থাৎ পর্দার আড়ালে হলেও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ইরান কি ভয় পাচ্ছে মার্কিন হামলার? ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে এই যোগাযোগ আসলে ইরানের পক্ষ থেকেই এসেছে, কারণ ইরান বুঝতে পারছে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।
তাই ইরান হয়তো সময় নিতে চাইছে, আলোচনার মাধ্যমে উত্তেজনা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করছে। এমনকি এক্সিওস দাবি করেছে দুই পক্ষের মধ্যে শিগগিরই সরাসরি বৈঠক হতে পারে, যদিও এখনও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। ট্রাম্পের হুমকি, কথা আর কাজের ফারাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বারবার বলেছেন ইরানি বিক্ষোভকারীদের হত্যার দায় সরাসরি সরকারের। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা চুপ করে বসে থাকব না। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্য টেলিগ্রাফ জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে হামলা না করতে সতর্ক করেছেন। তাদের যুক্তি, মার্কিন বাহিনী এখনও পুরোপুরি প্রস্তুত নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানে হামলা মানেই শুধু ইরান নয়, তার মিত্র গোষ্ঠীগুলোও জড়িয়ে পড়বে। হামলা হলে লেবানন, সিরিয়া, ইরাক সব জায়গায় আগুন ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ এটা হবে চেইন রিয়াকশন। হোয়াইট হাউস কি বলছে? হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরিষ্কারভাবে বলেছেন, ট্রাম্প সব অপশন খোলা রাখেন। সামরিক হামলা একেবারে বাদ দেওয়া হয়নি, তবে কূটনীতি প্রথম পছন্দ। তিনি আরও বলেন, ইরান প্রকাশ্যে যা বলছে গোপনে তারা অন্য বার্তা পাঠাচ্ছে, আর ট্রাম্প সেই বার্তাগুলো গুরুত্ব দিয়ে দেখছেন। ইরানে পাল্টা শক্তি প্রদর্শন। এদিকে 12ই জানুয়ারি তেহরানে হয়েছে বড় সরকারপন্থী সমাবেশ। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকেরা রাস্তায় নেমে শক্তি প্রদর্শন করেন। এর উদ্দেশ্য স্পষ্ট, দেশের ভেতরে বার্তা দেয়া, বাইরের বিশ্বকে দেখানো সরকার এখনও নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র এখনও ইরানে হামলার সিদ্ধান্ত নেয়নি। একদিকে চাপ, হুমকি, সেনা প্রস্তুতি, অন্যদিকে গোপন আলোচনা, কূটনীতি, সময় নেওয়া। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে? আর যদি করে সেটা কেমন হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলকে খুব স্পষ্ট করে একটি বার্তা দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তাহলে সেটা হতে হবে খুব দ্রুত, খুব শক্তিশালী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই যুদ্ধ যেন আফগানিস্তান বা ইরাকের মতো দীর্ঘ, ক্লান্তিকর যুদ্ধে পরিণত না হয়। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চান এমন একটি সামরিক পদক্ষেপ যা একেবারে চূড়ান্ত আঘাত হবে, যাতে ইরানের সংকট কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়, মাসের পর মাস ধরে না চলে। কিন্তু এখানেই সমস্যা, ট্রাম্পের উপদেষ্টারা তাকে নিশ্চিত করে বলতে পারছেন না যে শুধু একটি মার্কিন হামলাতেই ইরানের সরকার ভেঙে পড়বে, বরং উল্টো আশঙ্কা আছে ইরান ভয়ঙ্করভাবে পাল্টা হামলা চালাতে পারে। আর সেই হামলা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত সেনা ও অস্ত্র হয়তো এখনও পুরোপুরি প্রস্তুত নেই যুক্তরাষ্ট্রের। এই অনিশ্চয়তার কারণেই হোয়াইট হাউস এখন বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবছে। আলোচনায় আছে লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলার কথা, অর্থাৎ শুরুতে ছোট পরিসরে আঘাত করা হবে, পরিস্থিতি খারাপ হলে পরে বড় হামলার পথ খোলা থাকবে। তবে প্রকাশ্যে ট্রাম্প শক্ত অবস্থানই দেখাচ্ছেন। ডেট্রয়েটে এক বক্তব্যে তিনি ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সাহায্য আসছে। তিনি বলেন, ইরানের পরিস্থিতি খুবই নাজুক। ট্রাম্প সরাসরি ইরানিদের বলেন, তোমরা আন্দোলন চালিয়ে যাও, যারা হত্যা করছে, যারা নির্যাতন করছে তাদের নাম লিখে রাখো, তারা বড় মূল্য দেবে। ট্রাম্প জানান, তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন, পাশাপাশি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর নতুন শুল্কও কার্যকর করেছেন। তার ভাষায়, মেক ইরান গ্রেট এগেইন। ইরান একসময় মহান দেশ ছিল, কিন্তু এখন কিছু দানব সেটাকে দখল করে নিয়েছে। এরপর ওভাল অফিসে ট্রাম্প বলেন, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান নাকি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে এবং ফাঁসি কার্যকর করার পরিকল্পনাও স্থগিত করেছে। এই দুই বিষয় ছিল তার রেড লাইন, যা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে তিনি সতর্কভাবে বলেন, আমরা দেখব পরিস্থিতি কোন দিকে যায়। সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তাকে জানানো হয়েছে যে কোনো ফাঁসি হবে না, যদিও তিনি নিজেও স্বীকার করেন সব তথ্যের সত্যতা এখনও নিশ্চিত নয়। কিন্তু পর্দার আড়ালে ভিন্ন চিত্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনও হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বারবার ইরানের বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ট্রাম্প তার লক্ষ্যগুলো জাতীয় নিরাপত্তা দলের সামনে তুলে ধরেন। এরপর পেন্টাগন সেই অনুযায়ী বিভিন্ন সামরিক পরিকল্পনা তৈরি করে। হোয়াইট হাউস জানিয়েছে, সব অপশন এখনও টেবিলে আছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়েছে, তবে আশঙ্কা আছে ইরান আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা ইসরায়েলের মতো মিত্রদের ওপর হামলা চালাতে পারে। এই কারণে কাতারের আল উদেদ ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। যুদ্ধের জন্য পুরো সেনা সমাবেশ না হলেও বিমান, জাহাজ ও সেনারা প্রস্তুত রয়েছে সীমিত হামলার জন্য। ইসরায়েল 60 দিনের একটি আলটিমেটাম দিয়েছে। শর্ত একটাই, এই সময়ের মধ্যে হামাসকে নিরস্ত্র হতে হবে, না হলে গাজায় আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। কিন্তু
হামাস স্পষ্ট ভাষায় সেই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। ঘটনার শুরু জেরুজালেমে এক সম্মেলনে। সেখানে ইসরায়েলি মন্ত্রী পরিষদের সচিব ইয়োসি ফুক্স বলেন, যদি 60 দিনের মধ্যে হামাস অস্ত্র না ছাড়ে তাহলে ইসরায়েল আবার অভিযান শুরু করবে। তিনি আরও দাবি করেন, এই 2 মাস সময় দেওয়ার অনুরোধ নাকি যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকেই এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফুক্স বলেন, আমরা সেই অনুরোধকে সম্মান করছি, কিন্তু এখানেই গল্পের মুখ। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউই সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি এই অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। মারদাউই আরও বলেন, হামাসের কাছে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা সময়সীমা পৌঁছায়নি। তার ভাষায়, নেতানিয়াহু বা গণমাধ্যমে দেয়া এসব বক্তব্য নিছক হুমকি, চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 60 দিনের সময়সীমা ঠিক কবে থেকে শুরু হবে সেটাও স্পষ্ট নয়। ফুক্স ইঙ্গিত দিয়েছেন, এটি 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিস বৈঠকের দিন থেকে শুরু হতে পারে, তবে এটাও নিশ্চিত করে বলা হয়নি। ফুক্স বলেন, আমরা বিষয়টি মূল্যায়ন করব, যদি কাজ করে ভালো, আর না করলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে অভিযান সম্পন্ন করতে হবে। এদিকে জানুয়ারির মাঝামাঝি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে তারা হামাসকে নিরস্ত্র করা এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি সামলাবে, কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন ইসরায়েল গাজা দখল করে রাখবে ততদিন তারা অস্ত্র ছাড়বে না। এই অবস্থান নতুন নয়। এর আগে বিদেশে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালও নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। তার যুক্তি ছিল পরিষ্কার, দখলদার শক্তির অধীনে থাকা জনগণের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া মানে তাদেরকে সহজ শিকার বানিয়ে দেয়া। এখন আসুন মানবিক দিকটায়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে 72,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা থামেনি। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি শুরুর পর 600-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 1520 বার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। শুধু তাই নয়, গাজায় খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয় উপকরণ প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। প্রায় 20 লাখ মানুষের এই ভূখণ্ডে এখন 15 লাখ মানুষ বাস্তুচ্যুত। তারা তীব্র মানবিক সংকটের মধ্যে বেঁচে আছেন। এখন বড় প্রশ্ন, এই 60 দিনের আলটিমেটাম কি সত্যি নতুন কোনো সমাধানের পথ খুলবে, নাকি এটি আরেকটি চাপের কৌশল? হামাসের অবস্থান স্পষ্ট, অস্ত্র ত্যাগ না। ইসরায়েলের অবস্থানও কঠোর, নিরস্ত্রীকরণ না হলে অভিযান। ফলে পরিস্থিতি আবারও এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। সামনে হয়তো আলোচনা এগোবে, অথবা আবারও গাজার আকাশে ধোঁয়া উঠবে।